জানিস, পাশের গ্রামে মেলা বসেছে। তা শুনেছি বুবু, কিন্তু কিসের মেলা? গ্রামের সবাই মিলে মেলা বসিয়েছে, যে যা পারছে তাই বেচা কেনা করছে। যদি আমরাও যেতে পারতাম বুবু। গেলে তো ভালোই হতো, কিন্তু টাকা পাবো কোথায়? বাবাও তো যেতে দেবে না। আরে বলে দেখ না বুবু, টাকা না দিলে আমরা না হয় এমনিতেই ঘুরে আসবো। ঠিক আছে, তাহলে আসুক বাবা, আমরা অপেক্ষা করি। ঠিক আছে বুবু। যা রোদ পড়েছে আজ, এই শীতেও কেমন ঘেমে জবজব হয়ে গেলাম। আমাকে এক গ্লাস জল দে তো, বড্ড তেষ্টা পেয়েছে আমার। এক্ষুনি দিচ্ছি বাবা, তুমি বসো। এই নাও বাবা। দে দে। শান্তি পেলাম। খাবার কিছু আছে মা? খাবার তো কিছুই নেই বাবা, ঘরে কোনো শাকসবজি নেই রান্না করার মতো। শুধু ভাত রান্না করলে কি আর খেতে পারবে? ওহ আচ্ছা, থাক তাহলে, আমি গিয়ে দেখি সবজি টবজি পাই কিনা। এই বুবু, বাবাকে বল না মেলার কথা। কি বিড়বিড় করছিস? কিছু বলবি নাকি? মানে বাবা, পাশের গ্রামে মেলা বসেছে, আমরা সবাই মিলে একটু দেখতে যেতাম। মেলায় যাবি? কিন্তু মেলায় যেতে তো পয়সা লাগে। হ্যাঁ বাবা। সবজি তো কিনতে পারি না, মেলায় যাওয়ার মতো পয়সা তো আমার কাছে নেই। দাঁড়া, আসছি আমি। এই নে, এর থেকে বেশি পয়সা আমার কাছে নেই। মাটির ব্যাংকে পড়েছিল কয়েন দুটো, মাত্রই মনে পড়লো আমার। তুমি খুব ভালো বাবা, তুমি অনেক ভালো বাবা, তুমি খুব ভালো বাবা। আমার লক্ষ্মী মায়েরা তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। ওদের দেখে রাখবে কিন্তু, মেলায় হারিয়ে যাস না যেন। তুমি এত চিন্তা করো না তো বাবা, আমরা ঠিকভাবে যাব, আবার সময় মতো ফিরে আসব। বুবু, দুপুর তো গড়িয়ে এলো, এবার চল, সময় মতো রওনা না দিলে ফিরতে পারবো না সন্ধ্যের আগে। হ্যাঁ হ্যাঁ, চল এবার যাই। আহ, কত কিছু বুবু, বুবু দেখ না, কত সুন্দর পুতুল। আরে দেখ না বুবু, কত রকমের সবজি বিক্রি হচ্ছে। আমাদেরও যদি এমন একটা খামার থাকতো। বাবার কত কষ্ট হয়, ঘরে সবজি নেই, ঠিক মতো খাবারও খেতে পারি না। ভাবতো আমরাও যদি নিজেরা এমন সবজি চাষ করতাম তাহলে কেমন হতো। দারুণ আইডিয়া বুবু, তাহলে আমাদের কখনো খাবারের চিন্তা করতে হতো না। হ্যাঁ, যদি বেশি চাষ করতে পারি তাহলে বিক্রিও করতে পারবো। ঠিক বলেছিস, আমাদের উঠোনে তো জায়গা খালি আছে, সেখানে চাষ করলে কেমন হয়? কিন্তু চাষ করা তো এত সহজ না বুবু, তার আগে চাষ শিখতে হবে, বীজ কিনতে হবে। কিছুই সহজ না বুবু, কিন্তু শিখলে ঠিকই পারবো। মেলায় তো দেখেছি অনেক কৃষক সবজি বিক্রি করছে, চল তাদের থেকে কিছু জানতে চেষ্টা করি, তারপর না হয় বীজ কেনা যাবে। কাকু, আপনি নিজে এগুলো চাষ করেছেন? হ্যাঁ মা, নিজের হাতেই চাষ করি। কেন মা? কাকু, আমাদেরও শিখতে হবে। আমরা ভেবেছি আমরাও চাষ করব, কিন্তু কিভাবে চাষ করতে হয়? বেশ ভালো কথা বলেছ। নিজের খাবারের জন্য সবজি চাষ করা অনেক ভালো, বুঝলে? কাকু, বীজ কোথায় পাবো? ওই যে ওই পাশে বিভিন্ন সবজির বীজ বিক্রি করছে।
আপনাকে ধন্যবাদ কাকু, কিন্তু আমাদের কাছে তো পয়সা নেই। এই দুটো পয়সায় হবে কি? আগে চল না, অল্প নেব, তারপর সবজি বিক্রি করে বেশি কিনে আবার চাষ করব। ঠিক আছে চল। বাবা, আমরা ঠিক করেছি নিজেদের খাবারের জন্য নিজেরাই সবজি চাষ করব। সত্যি বলছিস? তোরা পারবি তো? পারবই। মেলায় এক কাকু আমাদের বলেছে কিভাবে চাষ করতে হয়। তাছাড়া তুমি তো আসোই বাবা। হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে খালি জায়গা আছে না। আমার মেয়েরা যে এত বুদ্ধিমান তা তো জানতাম না। আচ্ছা চল শুরু করা যাক। বেশ ভালো সবজি হয়েছে রে। হ্যাঁ বাবা, খালি জমি তো রয়েছে, এবার সবজি বিক্রি করে বেশি করে বীজ আনতে হবে। হ্যাঁ, আগামীকাল আমরা হাটে সবজি বিক্রি করতে যাব। ঠিক আছে বাবা। দেখলি তো, আমরা পেরেছি। হ্যাঁ বাবু, এখন আমরা শুধু নিজেদের জন্য নয়, গ্রামের মানুষদের জন্যও সবজি চাষ করতে পারবো। আমাদেরও একটা বড় খামার হবে একদিন। দেখো আমাদের সবজি কত ভালো হয়েছে, বাবা নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যাঁ, এবার আমরা বাজারে সবজি বিক্রি করে টাকা আয় করতে পারবো। কিন্তু গত কয়েকদিন ধরেই দেখছি গাছগুলো ঠিক মতো বড় হচ্ছে না। কি বলছিস? গাছগুলো তো ভালোই বড় হচ্ছে। না, কিছু একটা অস্বাভাবিক লাগছে। সেলিম কাকা আবারও এলো। কিছু একটা গড়বড় হচ্ছে। আমরা পরশু গাছগুলো খেয়াল করেছিলাম, কিন্তু এখন কেন এমন হচ্ছে? সেলিম কাকা নিশ্চয়ই কিছু করেছে। হ্যাঁ, হয়তো সেলিম কাকা আমাদের গাছগুলোতে কিছু না কিছু করেছে, কিন্তু কেন? সেলিম কাকা, আপনি আমাদের ফসল নষ্ট করেছেন। আমি আমি কি? আমি কিচ্ছু করিনি। সানি কাকা, আপনি আমাদের চাষ থেকে হিংসে করতেন। আমরা জানি কাকা, আমাদের ক্ষেতে সবজি চাষ খুব ভালো হয়ে উঠেছে, কিন্তু আপনি যদি এমন করে আমাদের ফসল নষ্ট করেন তবে আমরা আর কিছু করতে পারবো না। আমি কিছু করিনি, আমাকে যেতে দাও, আমি আর আসবো না। মনে থাকে যেন, আপনাকে যেন ক্ষেতের আশপাশেও না দেখি। ঠিক আছে। বাবা, ও বাবা, বাবা দেখে যাও, কে আমাদের এই সর্বনাশ করলো বাবা। বাবা, আমাদের সব ফসলই তো শেষ, কে এমন করেছে? বাবা, সব সবজি তো নষ্ট হয়ে গেছে, এখন আমরা কি করব? এ কি হলো? কেন এমন হলো? বাবা, এটা সেলিম কাকা করেছে। সে আমাদের ফসল নষ্ট করেছে। গতকাল ফসল নষ্ট করা নিয়ে
তার সাথে আমাদের তর্ক হয়েছিল। বাবা, সেলিম কাকা আসছিল আমাদের গাছের পাশে, আর এখন দেখো দেখো কি করেছে। এত বড় অন্যায় সে করেছে? কেন এমন করেছে? আমাদের সবার খাওয়ার অধিকার নেই নাকি? বাবা, আমরাও চুপ থাকবো না। আমরা সেলিম কাকাকে শিক্ষা দেব, আমাদের ফসলের ক্ষতি করতে দেব না। হ্যাঁ বাবা, এমন শিক্ষা দেব যে সে যেন আর কোনোদিন এসব করতে না পারে। হ্যাঁ, আমি জানি কিভাবে সঠিকভাবে প্রতিকার পেতে হয়। এইভাবে প্রমাণ ছাড়া তো কিছুই হয় না, সবকিছু কৌশলে করতে হবে। কিন্তু আমাদের ফসল এখন তো আবার চাষও করতে পারবো না, ঘরে কোনো বীজও নেই। আমাদের অনেক লোকসান হয়ে গেল বাবা। চিন্তা করিস না মেজো, আমরা আবার চাষ করব। যারা বাধা দিচ্ছে তাদের আমরা সফল হয়ে দেখিয়ে দেব। এই ব্যাংকে কিছু টাকা আছে, আশা করি এতে মোটামুটি বীজ কেনা হয়ে যাবে। বুবু, এতগুলো টাকা তুই কোথায় পেলি? সবজি বিক্রি করে কিছু টাকা আলাদা করে রেখে দিয়েছিলাম, যেন প্রয়োজনে কাজে লাগাতে পারি। তোমার বুদ্ধির জবাব নেই বুবু। এখন আমাদের খামার তো অনেক বড় হয়ে গেছে, সবাই দেখুক আমরা কোনো দিন থামবো না। হ্যাঁ বাবা, আমরা শুধু নিজের জন্য নয়, সবার জন্যই ফসল চাষ করব। আমাদের খামার একদিন অনেক বড় হবে। সব ঠিক আছে, কিন্তু সেলিম কাকা আবার আমাদের ফসল নষ্ট করতে আসবে। এবার সেই সুযোগ আর দেব না। কালকে তো আবার ফসল কাটার সময়, আজ রাতে নিশ্চয়ই সেলিম আবার ফসল নষ্ট করতে আসবে, সেটা আমি জানি। নজর তো রাখতেই হবে বাবা। আমি গ্রামের কিছু লোকজনদের খবর দিয়ে রাখি, বুঝলি? সন্ধ্যা হলেই ঘরের পেছনে লুকিয়ে থাকবো আমরা। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি যাও। এখন সময় এসেছে, সবাই চুপ থাকো। এবারই শেষ কাকা। সেলিম, এবার তুমি আমাদের ফসল নষ্ট করার জন্য চড়া মূল্য দিতে হবে তোমাকে। আমরা জানি তুমি কিভাবে আমাদের ক্ষতি করছো। এখন সব প্রমাণ আমাদের হাতে, আর তুমি আর এক পাও বাড়াবে না। এবার তুমি বুঝলে বুঝলে সেলিম কাকা, আমরা তো তোমার অত্যাচার সহ্য করব না। এবার আমাদের ফসলের জন্য কিছু করতেই হবে। বাবা, এখন দেখো বাবা, দেখো আমাদের খামার নতুন জীবন ফিরে পেয়েছে। হ্যাঁ, আমরা আর কোনো দিন থামবো না। এখন আমরা নিজেদের খামার গড়ে তোলার পথে আছি। আমাদের খামার একদিন অনেক বড় হয়ে উঠবে, আর এখন আমাদের ফসল বিক্রি করতে হবে, যেন আরো বেশি বীজ কিনতে পারি। দেখো দেখো, এবার আমাদের সাফল্য দেখো, আমাদের পরিশ্রমের ফল পেয়েছি আমরা। হ্যাঁ, অনেক কিছুই অর্জন করতে হবে। এটা শুধু আমাদের জন্য নয়, গ্রামের জন্যেও। আমাদের খামার একদিন অনেক বড় হবে। বাহ দিদি, তোমার গলায় নতুন হাঁটি তো খুব সুন্দর। নতুন গড়িয়েছো বুঝি? হ্যাঁ গো দিদি, আর বলো না, তোমার দাদাকে এত করে বলি এগুলো আমার দরকার নেই দরকার নেই, তবু কে শোনে কার কথা। আমার তো অনেক সোনা দানা আছে, তবুও সে প্রতি বছর এটা দেবে ওটা দেবে। তোমার কপাল তো খুব ভালো, দাদার মতো অমন একজন স্বামী পেয়েছো, আর আমরা তো চেয়েই পাই না। তা যা বলেছ, তোমাদের স্বামীদের তো আর আমার স্বামীর মতন জমিদারি নেই যে চাষবাস করে ফসল বিক্রি করে সোনা কিনে দেবে।
হ্যাঁ, তা হয়তো বা ঠিক। ওই দেখো, আমাদের রামুদার বউ জল নিতে আসছে। ওর স্বামী তো একদমই অপয়া। জমাজমিতে একদম চাষ হয় না বললেই হয়। যেখানেই যায় সেখানেই লস খায়। কাউকে দেখে উপহাস করার কি আছে দিদি? আজ নেই তো কি হয়েছে, কাল তো হতেই পারে। সেই আশায় থাকো। আশা করতে তো আর দাম দিতে হয় না, লসও খেতে হয় না। যাই বাবা, আমার আবার দেরি হয়ে গেছে, বেশি সময় বসতে পারবো না। রমা মন খারাপ করে জল নিয়ে বাড়ি ফিরে এলো। সত্যিই তো বলেছে কমলাতি, বেশি ধরে সংসারে কষ্ট আর কষ্টই করে যাচ্ছি। কোনোদিনও অভাব সারা লোকটির একদিন সচ্ছলতা দেখলাম না। কি পেলামটা কি, কি পেলাম এই সংসারে? কিছুই তো পেলাম না। কই গো গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? গিন্নি, কই গেলে? এভাবে ষাঁড়ের মতো চিৎকার না করে বলো, কি বলবে? শুনতে পাচ্ছি তো। ও বাবা, তোমার আবার কি হলো? হঠাৎ করে এমন রেগে আছো কেন? মন খারাপ নাকি, নাকি শরীর খারাপ? কোনটার কথা বললে খুশি হবে তুমি? কোনটার কথা? সেখানে যাই তোমার অভাব নিয়ে খোঁটা শুনতে হয়। কখনো কমলাদির মতো এমন সোনার হার গড়িয়ে দিয়েছো? হাড়ের কথা বাদই দিলাম, খাবারই তো ভালোভাবে জোটে না। বুঝেছি, কোথাকার জল কোথায় গড়িয়েছে। এত দুঃখ করো না গিন্নি, আমাদেরও সময় বদলাবে, তখন না হয় তোমাকে সোনার হার গড়িয়ে দেব, কেমন? তোমার সময় আর জীবনেও বদলাবে না। দুবেলা দুমুঠো অন্নই জোগাড় করতে পারো না, সেখানে আবার সোনার হারের আশা করছি। গিন্নি, রাগ করো না। দিনেশদার তো বেশ কিছু জমি আছে, টাকা আছে, চাইলেই সব করতে পারে। আমিও তো পরিশ্রম করি, বলো। ফসল যদি ভালো না হয় তবে সেখানে আমার কি দোষ? তুমি কি চাও, আমি আরো দেনা নিয়ে বেশি চাষাবাস করি? না, তা তো চাই না। দেনা করলে তো আরো অভাব দেখা দেবে। তখন সংসার চালাবে নাকি দেনা শোধ করবে? এই তো বুঝেছ। তাহলে এবার এই নাও ফুলকপি। আমার ক্ষেতের প্রথম ফুলকপিটা আজ বাড়িতে নিয়ে এলাম, খাবো। ধনেপাতা দিয়ে সুন্দর করে রান্না করে ফেলো তো। ওমা, বেশ ভালো ফুলকপি চাষ করেছো তো। এত ভালো ফুলকপি বুঝি আমাদের খেতে হয়েছে? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আমাদের খেতে চাষ হয়েছে। এবার হাটে ফুলকপির দাম ভীষণ ভালো, একদম সোনার দাম গো, সোনার দাম। সত্যি বলছো? ইস, আমার যে কি খুশি লাগছে। ওগো, তাহলে এবার জমিদারের ঋণটা শোধ করে দিতে পারবে বলো? হ্যাঁ, তা হয়তো পারবো। হ্যাঁ, হাটে তো এবার ফুলকপি কেজিতে বিক্রি হচ্ছে। যদি এমন ভাবে বিক্রি হতে থাকে তবে জমিদারের সব ঋণ পরিশোধ করতে পারবো। রামু পরপর দুদিন খুব ভালো দামে হাটে ফুলকপিগুলো বিক্রি করলো। দুদিনে বেশ কিছু টাকার ফুলকপি বিক্রি করলাম। আজ বউয়ের জন্য একটা ভালো দেখে শাড়ি কিনবো। রামু তার স্ত্রীর জন্য একটা ভালো দেখে শাড়ি কিনে বাড়ি ফিরে এলো। ওমা, তুমি আবার কখন এলে? ভয় পেয়েছি তো। কি যে করো না তুমি, একদম বাচ্চাদের মতো। তোমাকে চমকে দিতেই তো এভাবে দাঁড়িয়েছিলাম। এই নাও টাকা, আর এটা রাখো। এটার ভেতরে আবার কি? ওমা, এই তো দেখছি শাড়ি। বাহ, খুব সুন্দর তো শাড়িটা। এত দাম দিয়ে শাড়ি আনার কি দরকার ছিল? টাকা গুছিয়ে আগে জমিদারের টাকাটা পরিশোধ করতে। আর কিছুদিন ফুলকপি বিক্রি করলেই জমিদারের সব টাকা পরিশোধ হয়ে যাবে। তোমার শাড়িটা তো ছিঁড়ে গেছে, তাই ভাবলাম তোমাকে আগে একটা শাড়ি কিনে দেই। সত্যি সত্যি আমি খুব ভাগ্যবান যে এমন একজন স্বামী পেয়েছি, যে আমার টুকি নাকি সবকিছু খেয়াল করে নিজে থেকে একটা একটা জিনিস এনে দেয়। কি গো, কোথায় হারালে? এভাবে কি ভাবছো? কিচ্ছু না গো, কিচ্ছুটি ভাবছি না। চলো ঘরে চলো, নতুন গুড়ের পিঠা বানিয়েছি, তোমার পছন্দের দুধ পুলি। চলো খেয়ে নেবে, চলো। সত্যি নাকি? চলো চলো চলো, তাহলে আর দেরি করে লাভ নেই। উফ, শুনে মনে হচ্ছে পেটে খিদে আর মুখে রুচি দুটোই বেড়ে গেল। এই হাঁস মুরগিগুলো হয়েছে তেমন না বাপু,
এদের নিয়ে আর পারি না। সকাল না হতেই ডেকে একেবারে মাথাটা ধরিয়ে দিল। হ্যাঁ, সকাল সকাল ফুলকপিগুলো ভেঙে হাটে নিয়ে যাই। সকালে সবজির বেশ ভালো দাম পাওয়া যায়। কিছু তো মুখে দিয়ে যাও, আসবে তো সেই দুপুরে। এত সময় না খেয়ে থাকবে নাকি? হাট থেকে কিছু একটা খেয়ে নেব। ঘুম থেকে উঠেই কিছু খেতে ভালো লাগে না। আমি চললাম গো গিন্নি। রামু মাঠে পৌঁছে দেখল বেশ কিছু চাষি মাঠের বটগাছের নিচে চিন্তিত মনে মাথায় হাত দিয়ে বসে আছে। কি গো ভাই, এভাবে এখানে বসে আছো কেন? তোমাদের সবার মন খারাপ কেন? কি হয়েছে? আর বলো না গো দাদা, ফুলকপির যেন কি একটা ভাইরাস এসেছে। ফুলকপির গোড়া সব রাতারাতি পচে শেষ হয়ে গেছে। সকালে মাঠে গিয়ে দেখি পুরো ক্ষেত পচা ফুলকপিতে পরিপূর্ণ। কি বলছোটা কি? না 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 না, এটা হতে পারে না। আমার ফুলকপি নিশ্চয়ই ভালো আছে। এটা সম্ভব না। আমি তো কাল বিকেলেই ফুলকপিগুলো একদম ভালো দেখে গিয়েছিলাম। দাদা, বিশ্বাস না হলে নিজের চোখে দেখে এসো। রামু মন খারাপ করে এক দৌড়ে তার খেতে এসে দেখল, হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার যে সব শেষ হয়ে গেল। সত্যি আমি অপায়া, অভাগা। যেদিকে যাই সেদিকে যেন দুয়ার শুকিয়ে যায়। কি হবে? কিভাবে হলো এটা? কি হবে এখন আমার? দাদা, কেঁদে কেঁদে লাভ নেই। কোনো একটা ক্ষতিকর ভাইরাস আমাদের ফসলগুলো সব নষ্ট করে ফেলেছে। বাড়ি ফিরে যাও। জমিদারের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছি। সুদে আসলে দ্বিগুণ হয়েছে। ভেবেছিলাম সুদ সমেত সব টাকা ফেরত দিয়ে দেব, একটু শান্তিতে বসবাস করব। সে কপাল আমার নেই দাদা, সে কপাল আমার নেই। রামু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। রমা রামুকে এমন মনমরা দেখে জিজ্ঞাসা করতে সে কেঁদে কেঁদে রমাকে সব খুলে বলল, চিন্তা করো না গো, সৃষ্টিকর্তা চাইনি তাই তো আমাদের ফসল হয়নি। দরকার হলে তুমি আবারও চেষ্টা করবে। কিছুক্ষণের মধ্যেই জমিদার রামুর কাছে তার ঋণের টাকা চাইতে এলো। রামু, এই রামু, আরে এই হারামজাদা, কোথায় গেলি? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি রে, তোর আবার যক্ষা টক্ষা হলো নাকি রে? সে যাই হোক, আমার পয়সা দে, পয়সা। জমিদার মশাই, আপনাকে তো বলেছিলাম আমার ফসল সব নষ্ট হয়ে গেছে। আমি আবারও ফুলকপির চাষ করে এবার আপনার টাকা পরিশোধ করে দেব জমিদার মশাই। এই কথাটা আজ 2 বছর ধরে বলছিস। টাকা কোথা থেকে দিবি সেটা আমি জানি না। কালকের ভেতরে আমার সব টাকা পরিশোধ করবি, না হলে তোকে মানুষের সামনে বেঁধে 100টা বেতের বাড়ি দেওয়া হবে, বুঝলি? দয়া করুন জমিদার মশাই, দয়া করুন। ফুলকপির ক্ষেতটা ভাইরাসে নষ্ট হয়ে গেছে। উনি যে খুব ভেঙে পড়েছেন। এ অবস্থায় যদি ওকে মারেন তবে তো ও মরে যাবে। কোনো কান্না কাটিতে কাজ হবে না। হয় কালকের ভেতরে আমার টাকা দিবি, না হলে বেতের বাড়ি নির্ধারিত। সাথে এই বাড়ির দলিল তো আমার কাছে আছেই। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ওগো, ওগো, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, অনেক দূরে চলে যাও। সেদিন জমিদারের টাকা পরিশোধ করতে পারবে, না হয় সেই দিন ফিরে এসো। না গো গিন্নি, না, একলা আমি কোথাও যাব না। যেতে যদি হয় তবে আমি তোমাকে সাথে করেই নিয়ে যাব। কি করে এই বাড়ি ঘর ছেড়ে যাবো বলো তো? কত স্মৃতি মিশে আছে এই বাড়িতে। আসলে আমি তোমাকে এনে কিছুই দিতে পারলাম না, না একটু শান্তি, না কোনো ভালো জিনিস। আমার জন্য যে তুমি আসো, এটাই তো আমার অনেক বড় ভাগ্য। চলো সকাল সকাল বেরিয়ে পড়ি, না হলে যে রাত পেরিয়ে দিন হলেই জমিদারের লোক বাড়ি এসে হাজির হবে। তোমার গায়ে বেতের বাড়ি,
আমি সে সহ্য করতে পারবো না। রামু ও তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। একসময় দুজনে ক্লান্ত হয়ে রাস্তার ধারে একটা গাছের নিচে বসে পড়ল। উফ, বড্ড ক্লান্ত লাগছে। আমি যে আর হাঁটতে পারছি না গো, গলাটা তেষ্টায় একদম শুকিয়ে গেছে। আর একটু সামনে গেলেই জঙ্গল গিন্নি, আমরা তো গ্রামের একদম শেষ মাথায় চলে এসেছি। চলো চলো, আর একটু হাঁটো, জঙ্গলের ভেতরে নিশ্চয়ই কোনো পুকুর পাবো। চলো চলো, আর একটু গিয়ে দেখি। একটু জল পেলে মনে হয় আরো ভালোভাবে হাঁটতে পারতাম। তারা দুজনে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে পৌঁছে একটা কুয়ো দেখতে পেল। তারা দুজনে কুয়ো থেকে জল পান করে কুয়োর পাশেই বসে পড়ল। হ্যাঁ গো, জলটা তো খেতে একদমই অন্যরকম। খিদে পিপাসা দুটোই মিটে গেল। হ্যাঁ গো গিন্নি, মনে হলো কোনো খাবার খেলাম। চোখটা এবার লেগে আসছে গিন্নি। ঘুমাও, এবার একটু নিশ্চিন্তে ঘুমাও। আমারও চোখ দুটো লেগে আসছে। হঠাৎ কিছু শব্দে তাদের ঘুম ভেঙে গেল। আয় ওঠো তো, ওঠো, কিছু কি শুনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি হয়েছে? হয়েছেটা কি? এভাবে ডাকছো কেন? দেখো, মনে হচ্ছে কোনো নেকড়ে গর্জন করছে। হ্যাঁ গো, আমার তো খুব ভয় করছে। মনে হচ্ছে এইদিকেই আসছে। ওঠো গিন্নি, উঠে পড়ো, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ওগো ওগো, এবার কি হবে? কপালে বুঝি বাঘের পেটে যাওয়া লেখা ছিল। ওগো গিন্নি, দৌড় দিতে হবে এবার। তুমি আমার হাতটি ভালোভাবে ধরো। ওগো, আমি যে আর পারছি না, আমার পায়ে যে কাঁটা বেঁধেছে। তোমরা তোমরা তাড়াতাড়ি এই গাছের ভেতরে প্রবেশ করো, না হলে নেকড়ে তোমাদের ছিঁড়ে খাবে। কি গো, কি করবে? এখন তো ভাবার সময় নেই, তাড়াতাড়ি গাছের ভেতরে চলো। এখন তোমরা বিপদ মুক্ত, তোমরা এবার বেরিয়ে এসো। উফ বাবা, বড় বাসা বেঁচে গেলাম। আর একটু হলেই বাঘটি আমাদের ছিঁড়ে খেত। এ কি, তোমার গা থেকে তো আঠা ঝরছে। ওটা কোনো ব্যাপার না, রোজ এমন হাজারটা পশু পাখি এসে গাছে আছর কেটে ক্ষত বিক্ষত করে দেয় আমার। ইস, সত্যি তো। এটা বললে আবার হয় নাকি? তুমি এখানে একটু দাঁড়াও, আমি কিছু জড়িবুটি এনে ক্ষত জায়গায় লাগিয়ে দিই। তুমি তো তোমার জীবনের কথা চিন্তা না করে আমাদের সাহায্য করেছো। হ্যাঁ, তা বটে, তবে তোমরা এই গভীর জঙ্গলে কি করতে এসেছো? অনেক বিপদে পড়ে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছি। আমাদের মাথা গোজার শেষ সম্বলটুকুও যে নেই, আর যাবারও যে কোনো জায়গা নেই। বুঝেছি, শোনো, তোমাদের ক্ষেতের ফুলকপি সব জমিদার কীটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে, যেন তোমরা ওর থেকে সুদের টাকা নাও, আর সেই টাকা পরিশোধ করতে না পারলে জমা জমি সব ওর দখলে চলে যাবে। আর সে এই ফন্দি এঁটেছে তোমাদের মতো গরিব মানুষদের সাথে। এই জন্যই রাতারাতি ফুলকপিগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন তার ওই জমিদারের জন্য গ্রামেও ফিরতে পারবো না। কেন ফিরতে পারবে না? তোমরা এক্ষুনি তোমাদের বাড়িতে ফিরে যাবে। এই নাও কিছু টাকা, এই টাকা জমিদারের ঋণ শোধ করবে। আর এই নাও মন্ত্রপ্রত জল, এটা তোমাদের সকলের ক্ষেতে প্রয়োগ করবে। দেখবে ফুলকপিগুলো আগের মতো তরতাজা হয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে গাছ বন্ধু, তুমি যে আমার খুব বড় উপকার করলে। যাও যাও, এবার তোমরা বাড়ি ফিরে যাও। রামু ও তার স্ত্রী খুশি মনে বাড়ি ফিরে এলো। পরদিন জমিদার তার লোকজন নিয়ে রামুকে বাঁধার জন্যে তাদের বাড়ি এলো। যা, বেটাকে ঘর থেকে টেনে হিচড়ে নিয়ে আয়। আসতে না চাইলে গলায় দড়ি দিয়ে টানতে টানতে আনবি। আর তার কোনো দরকার নেই জমিদার মশাই, এই নিন আপনার টাকা, আজ থেকে আমি ঋণ মুক্ত। এত টাকা তুই কোথায় পেলি? কোথায় আর পাবো, সৃষ্টিকর্তা সহায় হয়েছেন, তাই আমাদের সাহায্য করেছেন।
আমরা সব জেনে গেছি। আপনি আপনার সুদের টাকা আমাদের মতো গরিবদের দেবার জন্য সবার ফুলকপি খেতে কীটনাশক দিয়েছেন, যার কারণে রাতারাতি সব ফুলকপি নষ্ট হয়ে গেছে। এই যা সেরেছে রে, কথাটি এরা জানলো কিভাবে? এরা যদি গ্রামের মানুষদের বলে দেয় তবে যে আমার মুখোশ খুলে যাবে। না না বাবা, ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ি। কি হলো জমিদার মশাই, চুপ করে থেকে কি এমন ভাবছেন? নাকি আবারও মানুষের ক্ষতি করার কথা ভাবছেন? কিসের ক্ষতি? কি সব ভুল ভাল বকছিস তুই? আমার টাকা দিয়েছিস, এই আমি চলে যাচ্ছি। আই কই রে, এই চল রে সবাই, চল চল চল। ওগো, এবার খেতে গিয়ে জলটি তোমার খেতে ছিটিয়ে দাও। দেখো ফুলকপিগুলো সত্যি সত্যি ঠিক হয় নাকি। হ্যাঁ গো গিন্নি, এক্ষুনি যাব। শুধু আমার খেতে না, বুঝলে, সব ফুলকপি চাষিদের সাহায্য করতে হবে। এবার জলটি প্রয়োগ করে দেখি। সাবধানে বাদাও খেতে, ফুলকপির গাছগুলো যে একেবারে নুয়ে পড়েছে। রামু একে একে তার ফুলকপি খেতে জলটি ছিটিয়ে দিল। ফুলকপি গাছগুলো তাজা তরতাজা হয়ে উঠল। প্রতিটি গাছে ফুলকপিতে পরিপূর্ণ হয়ে গেল। আরে রে 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 রে, এটা কি হলো? রামুদা কি এমন দিল তার খেতে যে সাথে সাথে ফুলকপি ক্ষেতটি ফুলকপিতে পরিপূর্ণ হয়ে গেল? চলো আমরা সবাই গিয়ে দেখি, তাকে জিজ্ঞাসা করি। সব চাষিরা রামুকে ঘিরে প্রশ্ন করল। রামু একে একে চাষিদের সাথে সব কথা খুলে পড়ল। দাদা দাদা, তাহলে আর দেরি না করে আমাদেরও একটু উপকার করো না, না হলে যে বউ বাচ্চা নিয়ে একেবারে অনাহারে দিন কাটাতে হবে। একটু ধৈর্য ধরো দাদা, সবাইকে সবাইকে সাহায্য করব। এবার থেকে আমাদের সতর্ক থাকতে হবে, ওই জমিদার যেন আমাদের ক্ষেতের আশেপাশেও না আসতে পারে। হ্যাঁ দাদা, এছাড়া আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে। একজনের বিপদে অপরজন এগিয়ে আসতে হবে। জমিদারের কাছ থেকে আর কোনো প্রকার ঋণ নেওয়া যাবে না। ঠিক বলেছ দাদা, সুদের টাকার জন্য দিন দিন ওর লোভ বেড়েই চলেছে। আমাদের সাথে কি সাংঘাতিক কাণ্ডটাই না ঘটালো। সেদিন সবাই যে যার মতো বাড়ি ফিরে গেল। রামু ও রমা বারান্দায় বসে কথা বলছিল। তখন কমলা ও তার স্বামী দীনেশ রামুদের কাছে এলো। আরে কমলা দিছে, তা কি মনে করি আমাদের বাড়ি? দিদি, সেদিন আমি বুঝতে না পেরে তোমায় অনেক কথা বলেছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও দিদি। আরে না না দিদি, তোমার কথায় আমি কিচ্ছু মনে করিনি। তোমাদের জন্যই আজ আমার স্বামী একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। না হয় এবার ক্ষেতের ফসল সব মার খেলেছে, আমাদের পথে বসতে হতো। বসো দিদি, বসে কথা বলো। নাও দিদি, এই গলার হারটি তোমার, দয়া করে না করো না। আরে না না, এইটার কোনো দরকার নেই। আরে না করো না দিদি, এটা মনে করো আমি তোমায় উপহার দিলাম। আজ থেকে আমি আর কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বলবো না, তোমাদের মতো সবাইকে সাহায্য করার চেষ্টা করব। গিন্নি, দীনেশ দাদের কিছু খেতে দাও। তোমার হাতের বানানো তেলের পিঠাটা নিয়ে এসো, মিষ্টি মুখ করে যাক। তারা বেশ কিছু সময় কথা বলে বাড়ি ফিরে গেল। এইদিকে রামু প্রতিদিন তার ক্ষেতের ফুলকপি বিক্রি করে তার সংসারের সমস্ত অভাব দূর করতে লাগলো। ওগো, সৃষ্টিকর্তার দয়ায় এবার আমাদের সংসারে আর কোনো অভাব নেই। এবার তুমি আমাদের ভাঙাচোরাই ঘরটা ঠিক করে নাও। হ্যাঁ গিন্নি, আমিও সেটাই ভেবেছি। ঘরটা ঠিক করে সব গুছিয়ে আমরা সেই গাছটির সাথে দেখা করে আসব। তার জন্যই তো আমাদের সংসারের সব অভাব অনটন দূর হয়ে গেছে। এখন শুধু সুখ আর সুখ। বুড়িমা, এই বাজিটা ধরো, জলদি আঁচলের নিচে লুকিয়ে ফেলো তো। তুই আবার কষ্ট করে খাবার আনতে গেলি কেন মা? আমার কোনো কষ্ট হচ্ছিল না তো। কত দূর পায়ে হেঁটে এসেছো, তোমাকে দেখেই ক্লান্ত মনে হচ্ছে। খাবারগুলো খেয়ে নিও বুড়িমা।
আমি এলেই তুই সব সময় আমার জন্য কত কষ্ট করিস মা। কষ্টের কিছু নেই গো বুড়িমা, তুমি আবার এসো। আমি এখন যাই বুড়িমা, দেরি হলে মা আবার খুঁজবে, আর না পেলে কথা শোনাবে। হ্যাঁ, তুই যা মা, দেরি করিস না, জলদি যা। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? ওই রে, মা ডাকতে শুরু করেছে, আমি যাই বুড়িমা। আচ্ছা বাছা, ভালো থাকিস। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, ডেকেছিলাম। কোথায় ছিলে শুনি? এইদিকে বেলা যে গড়িয়ে যাচ্ছে সেই খেয়াল আছে তোমার? বলি রান্না কখন চড়াবে? এক্ষুনি শাস্তি মা। বলি টিকুদের বাড়ির সবজি বাগানে দেখলাম কি চমৎকার সবজি ফলেছে। যাও তো, ওখান থেকে কিছু সবজি তুলে এনে রান্না শুরু করো গে। ঘরে তো সবজি রয়েছে মা, টিকুদের সবজি বাগান থেকে সবজি তুলে আনবো কেন? মানে তুলে আনতে বলেছি, তুলে আনবে, এত কথা বলছো কেন? যাও তো, জলদি যাও। আচ্ছা ঠিক আছে মা। শাশুড়ি মার অন্যের জিনিসের প্রতি কেবল লোভ আর লোভ, কবে যে এই স্বভাব দূর হবে? নিজের ঘরে থাকলেও আরেকজনেরটা তার চাই চাই। ছেলেগুলোও হয়েছে তার মায়ের মতোই। আমি বাবা অন্যের বাগান থেকে সবজি তুলতে পারবো না, কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে সুযোগ বুঝে লুকিয়ে বাড়িতে ঢুকে পড়বো। মা, তুমি এখানে কি করছো? আস্তে আস্তে, তোর দাদি শুনবে তো। আমি এখানে জানতে পারলে অনর্থ হয়ে যাবে। ও, বুঝেছি। দাদি তোমাকে আবার অন্যের বাড়ি থেকে সবজি তুলে আনতে বলেছে, তাই না? হ্যাঁ রে বাবা, কি যে বিপদে পড়েছি। মাকে হাজার বললেও তো বুঝবে না যে ঘরে সবজি আছে, তারপরও অন্যের বাগান থেকে সবজি তুলে আনতে বলবেন। দাদির স্বভাব আর গেল না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে উল্টোপাল্টা কথা বলে দাদিকে ব্যস্ত রাখছি। তুমি এই সুযোগে বাড়িতে ঢুকে পড়ো, কেমন? দাদি, ও দাদি। কিরে, কিছু বলবি? দাদি, বলতে পারো আকাশে যে সাদা রঙের পাখিগুলো উড়ে, ওগুলো কি পাখি? কি আবার, পায়রা? আরে না, ওই যে সাদা সাদা ডানা, যে ওই যে সাদা সাদা ডানা। সাদা পাখির ডানা তো সাদাই হবে। আরে দাদি বলো না, ওই যে দুটো পা আর ঠোঁট আছে। সব পাখিরই দুটো পা আর ঠোঁট আছে। আরে দাদি, বুঝলে না, তোমার সাথে মজা করছিলাম। কেমন বোকা বানালাম তোমাকে। হতচ্ছাড়া, এতক্ষণ মজা নেওয়া হচ্ছিল না? দাঁড়া, আমার লাঠিটা কোথায়, দেখাচ্ছি মজা। ওরে বাবারি, আমি পালাই পালাই। তুমি এইখানেই অপেক্ষা করো মাঝি ভাই, আমি এখনই আইতাছি। তারপর আবার ওই পারে নিয়ে যাই আমারে, বুঝলা? আচ্ছা ঠিক আছে ভাই, তুমি জলদি আইসো, কেমন? খবর পাইছি বেশ কয়টা বাড়ি খালি, বাড়ির লোকেরা বেড়াইতে গেছে। এই সুযোগে সেই বাড়িগুলাতে মোটা দাইন মারবো। টাকা পয়সা, গয়না, মূল্যবান যা কিছু আছে সব নিয়ে আইতে হইব। আরে এই রাইতে দেখি এইখানে হাট বইছে, আজব ব্যাপার। যাই তো, গিয়া দেখি ব্যাপারখানা কি। আসুন আসুন, দেখুন, নিয়ে যান, দেখুন কি পছন্দ হয়, আসুন নিয়ে যান, দেখুন কি পছন্দ হয় সেটা নিয়ে যান না। এগুলান তো অনেক দামি। আপনার পছন্দের জিনিসটি নিয়ে যান, যেটা ভালো লাগে। এইটার দাম কত? যেইটা নিবেন সেইটাই 1 পয়সা। কি বলতাছেন? এইসব মাত্র 1 পয়সা? হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে এটা? এগুলো খুব ভালো বাসন। আমি এটা নিচ্ছি। এই যে নিন, দাম নিন।
আরো অনেক ভালো ভালো জিনিস আছে, দাঁড়ান এনে দিচ্ছি। এই যে দেখুন, এগুলো বেশ ভালো বাসন, দেখুন পছন্দ হয় কিনা। আরে বাবা, এগুলা তো ভীষণ সুন্দর। বাবারে বাবা, নিতে পারলে ভালোই হইতো। তবে আইজ আর কিচ্ছু নিমু না, আরেকদিন নিমু। আইজ তাহলে যাই। তাড়াতাড়ি চলো হে মাঝি ভাই। এইবারে আমার ভাড়াটা দিয়ে দাও ভাই। আরে ভাই, তোমার নৌকা দিয়ে পারাপার হইছি, ভাড়া তো দিমু। আমি তার পলাইয়া যাইতাছি না ভাই, তুমি থাকো এইখানে। আমি বাড়ি গিয়া তোমার ভাড়া নিয়ে আইতাছি, কেমন? ভাড়া নিয়ে আইবেন মানে? ভাড়া সত্যিই দিবেন নাকি আপনি? কেন দিব না, আমার বাড়ি এইখানেই। আমি এই জামু আর এই আইমু, তুমি একটু দাঁড়াও, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু দেরি কইরো না। আরে না 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 না, আমি এই জামু আর এই আইমু। বইসা থাকো মাঝি ভাই, তোমার ভাড়া তুমি আর কোনোদিনও পাবা না। এ কিরে, সবাই কোন জায়গায় গেল? ঘরের জিনিসপত্রই বা কই গেল? হ্যাঁ, কই রে, তোমরা সবাই কই গেলা? জামিলা, আমিন, তোমরা সবাই কই? হ্যাঁ, সবাই সবাই আমারে সাইডে চইলা গেছে, আমারে একা রাইখে সবাই চইলা গেছে। সব হারিয়েছ তাই না? যা তোমার না তার প্রতি লোভ করেছ, অন্যের জিনিস নিয়েছ, নিজের কিছু তো হারাতেই হবে তাই না? আপনি আপনি কেডা? আপনি কি করে জানলেন? আমি জানি, আমি সবই জানি। লোভে পড়ে কিছু নিলে সব হারাতে হবে। লোভ করলে হারাবে, আর দয়া দেখালে পাবে। লোভের ফল কখনো ভালো হয় না, সব হারাতে হবে, সব হারাতে হবে। আজকে বড় মাছ কোথায়? টেবিলে বড় মাছ দেখছি না যে। বড় মাছ তো প্রতিদিনই খাওয়া হয়, একদিন না খেলে কি ক্ষতি হবে? আমি আর ভাইজান আমরা কেউই বড় মাছ ছাড়া খেতে পারি না, তুমি তো জানোই ভাবি সেটা। জানি তো, তোমার কাজই তো গান্ডে পিন্ডে গেলা, কাজকর্ম তো কেউ করো না। বাবার রেখে যাওয়া গাছেরটা মাছেরটা থেকে খাচ্ছ, আবার বিলাসিতার অন্ত নেই। ওভাবে কেন বলছো ভাবি? ওরা একটু আরাম ভালোবাসে, এই যা। এত আরাম ভালো না জামিলা, ঠিক মতো বেঁচে থাকতে হলে কাজ করা লাগে। আমাদের বংশের লোকদের বিলাসিতাতেই পরিচয়, বনেদি বংশ বলে কথা। বনেদি বংশের লোকেরাও কাজকর্ম করে, তোমাদের মতো সারাদিন শুয়ে বসে আলসেমো করে না। সারাদিন কেবল খাওয়া আর ঘুম, আর পরের জিনিসের প্রতি লোভ করা, এছাড়া আর কি পারো তোমরা? হ্যাঁ, তোমার সাথে আমি তর্ক করতে চাই না, তুমি আমাদের বংশের হাব ভাব বুঝবে না। আরে হাসান, তোর গায়ের চাদরটা দেখছি নতুন, বেশ সুন্দর তো। বাহ, আমার বন্ধু রফিকের চাদর ভাইজান, ভালো লেগেছে, আমি নিয়ে চলে এসেছি। দেখেছো দেখেছো, আরেকজনের চাদর নিয়ে চলে এসেছে, যা তোমার নিজের না, তাই নিয়ে কেন লোভ করো ছোট ভাই? তুমি বুঝবে না ভালো জিনিসের কদর। ভালো জিনিস হাতে পেলে হাতছাড়া করা উচিত নয়, আমরা বুঝি, আমার ছেলেও বুঝবে, তুমি দেখে নিও। বাবা, যা আমার না আমি তাতে কখনো লোভ করব না, লোভের ফল কখনো ভালো হয় না। কাজল এখনো ছোট, ও বড় হলে বুঝবে ভালো জিনিসের কদর কি। কষ্ট করে নিজের যা অর্জন সেটাই ভালো চাচা, সেটার কদরই আমার কাছে অনেক। তুমি এখনো ছোট, এসব তুমি বুঝবে না। নে বাবা, বড় মাছ তো আজ নেই, মাংসের বড় পিসটা তুই নে, কেমন? না বাবা, আমার খাওয়া হয়ে গেছে,
মাংসের বড় পিস তোমরা খাও, আমি উঠছি। বুঝলে ভাইজান, ও ছোট মানুষ, অবুঝ, বড় হলে ঠিকই বুঝবে ভালো খাবার কাকে বলে। থাক, মাংসের বড় পিসটা বরং আমিই খাই। মাংসের বাটি প্রায় পুরোটা তুই আজ শেষ করেছিস, তাই এই বড় পিস আমার। কমলা, মা কমলা, আছিস? কে কে এসেছে? আপনি কে? কমলা কি বাড়িতে আছে? না তো, বৌমা বাড়িতে নেই। তাকে কি দরকার? আমি কমলার পরিচিত। আমি এসেছিলাম একটা পুরনো যদি চাদর পাওয়া যায়। আসলে বড্ড শীত পড়েছে তো। কি শীত পড়েছে আর অমনি চলে এসেছেন কমলার কাছে চাদর চাইতে? কি হয়েছে মা? দেখ বাবা, উনি নাকি কমলার পরিচিত। শীত পড়েছে দেখে চাদর চাইতে চলে এসেছে। বলি তোর বউয়ের আক্কেল দেখ, তলে তলে সব বিলিয়ে বেড়াচ্ছে। দেখো বুড়িমা, আমার কাছে কোনো চাদর নেই, তুমি অন্য জায়গা দেখো কেমন? বাবা, একটা পুরনো চাদর হলেই চলতো। নতুন পুরাতন কোনো চাদরই নেই আমার কাছে। বললামই তো, তুমি অন্য কোথাও দেখো, যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, আমি বের হচ্ছি, ফিরতে রাত হবে। কাজলটা কোথায় গেল? কাজল, কাজল কোথায় রে? আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, তুই চল আমার সাথে। নদীর ওপারে যাব আমার এক বন্ধুর বাড়িতে, তুইও চল সাথে, চল। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। কত রাত হয়ে গেল ফিরতে, তবে খাওয়াটা বেশ হয়েছিল, তাই না কাজল? হ্যাঁ বাবা, ভালোই ছিল। এখন জলদি চল, তোর মা হয়তো চিন্তা করছে। আরে, ওই হাট আবার কবে থেকে বসে? তাও এই রাতের বেলা, কখনো দেখিনি তো। চল তো কাজল, গিয়ে দেখি ব্যাপারখানা কি। রাতের বেলা নদীর পাড়ে এমন হাট, অদ্ভুত ব্যাপার। বাবা চলো, আমরা চলে যাই। ব্যাপারটা কেমন যেন ভালো মনে হচ্ছে না আমার। আরে দাঁড়া না, দেখি ব্যাপারখানা কি। দেখ দেখ, ওই দোকানে কত সুন্দর সুন্দর বাসন। ওই দোকানে দেখ, ওই 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 যে কত সুন্দর সুন্দর গয়না, দেখেই মনে হচ্ছে অনেক দামি রে। রাতের বেলা নদীর পাড়ে এই হাটের ব্যাপারটাই তো অদ্ভুত লাগছে বাবা। অনেক তো দেখা হলো, এবার চলো না, যাই। এসেছি যখন একটু দেখেই যাই না। আরে আরে, ওদিকটাই কি, চল তো যাই। আসুন, দেখুন, যা পছন্দ হয় নিয়ে যান, দাম মাত্র 1 পয়সা। কি বলছেন? এ তো আজব ব্যাপার, মাত্র 1 পয়সা? হ্যাঁ, যা নিবেন তাই 1 পয়সা। বাহ, এটা বেশ সুন্দর, তাই না কাজল? আমাকে এটা দিন তো। জি জি, অবশ্যই। আরো কিছু ভালো লাগলে নিয়ে যান। এই যে আপনার কাপড়ের দাম। আমার কাছে আরো অনেক ভালো ভালো কাপড় আছে, একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। কেউ দেখছে না, বিক্রেতাও নেই, এই ফাঁকে দুটো চাদর নিয়ে নেই। না বাবা, এ তো চুরি, এ কাজ করো না। এ চুরি না রে, এ হচ্ছে সুযোগ। সব সময় সুযোগ আসে না। তুই ছোট মানুষ, চুপ করে থাকতো, দেখ আমি কি করি। তোর মার জন্য নিতে পারলে ভালো হতো, তাই না কাজল? আজ বরং থাক, আরেকদিন নেওয়া যাবে। আজ তাহলে আসি, চল কাজল, চল।
জিনিসগুলো ভালোই পেলাম, কি বলিস কাজল? এ কি, কাজল কোথায়? কাজল, কাজল! এ কি, এখানেই তো হাট বসেছিল, কোথায় গেল? এত লোকজন, এত দোকানপাট, সব কোথায় গেল? কাজল, কাজল, কমলা, কমলা, হাসান, মা, জামিলা, তোমরা কোথায় গেলে সবাই? আবার ছেলে কোথায় গেল? সবাই আমাকে ফেলে চলে গেল, আমাকে একদম একা করে দিয়ে গেল, আবার সব কিছু হারিয়ে গেল। সৃষ্টিকর্তা, এ কিসের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? এ কিসের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? এখন আর কেঁদে কি হবে বলো? সব হারিয়েছ তো। লোভ করলে এমনই হয়, হারাতে হয়। লোভ করে নিয়েছ, এখন সব হারিয়েছ। লোভ করে নিলে হারাবে, তবে দয়া দিলে পাবে। আপনি আপনি কি করে জানলেন? আমি সব জানি। লোভ থেকেই এসব শুরু। সব হারাতে হবে, সব হারাতে হবে। কিন্তু কেন? আমার সাথে এমন ভয়ঙ্কর ব্যাপার কেন ঘটল? কেন ঘটেছে জানতে চাও? তবে শোনো। আসুন ভাই, আসুন। পছন্দ করে যা লাগে নিয়ে যান, যা দরকার হয় নিয়ে যান। দাম মাত্র 1 পয়সা করে। ভাই, তোমার এই দোকানের জন্য আমার মাইয়াটা আজ তার বিয়াতে একখানা সুন্দর শাড়ি পরতে পারবো। ওপরালা তোমার মঙ্গল করুক, তোমার অনেক মঙ্গল করুক। তোমার যা ভালো লাগে তুমি নিয়ে যাও ভাই। আমি এ দোকানখানা দিয়েছি অভাবী মানুষের উপকারের জন্য, তাদের কিছু শখ যেন তারা মেটাতে পারে তার জন্য। আজ তোমার জন্যই আমার মাইয়াটার অনেক দিনের শখ পূরণ হইব ভাই। আমি এই শাড়িখানা নেই ভাই। হ্যাঁ, অবশ্যই। তোমার আরো কিছু পছন্দ হলে তুমি সেটাও নিয়ে যাও। এই শাড়িটা হইলেই হইব। আমার মাইয়াটার অনেক শখ আছিল এমন একটা শাড়ি পরব। গরিবের মাইয়া, শখ পূরণের ভাগ্য নিয়ে তো আহে নাই। আজ তাও একটা শখ পূরণ করতে পারবো। নাও না, তুমি নিয়ে যাও এটা। আমি তো এখন 1 পয়সা আনি নাই। আরে ব্যাপার না, তুমি আরেকদিন দিও। যাও, 1 পয়সা তাও যদি দিতে না পারি, না 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 না, আমি আজকেই নিয়ে আইতাছি। আমি কিছুক্ষণ পরে আইতাছি। শাড়িখানা আমার জন্য রাইখো ভাই, ঠিক আছে? অবশ্যই, এই শাড়িখানা তোমার মেয়ের জন্যই রাখবো। তোমার এই দোকানখানার কথা অনেক শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। এখন তো দেখি সত্যিই ভাই। আর কি চমৎকার সব জিনিস রেখেছো ভাই। কিন্তু এত অল্প দামে এসব বিক্রি করে লাভটা কি বলো? লাভ তো কিছু না ভাই, লাভ ওই একটাই, যে কিছু অভাবী লোকের মুখে হাসি দেখতে পাই। তোমার যা অদ্ভুত চিন্তা ভাই। আরে, এই শাড়িখানা তো বেশ। আমি এই শাড়িটা নিতে চাই। ওটা দেয়া যাবে না, ওটা বিক্রি হয়ে গেছে। তুমি অন্য কিছু নাও। 1 পয়সাতেই তো বিক্রি হয়ে গেছে নাকি? আমি এই শাড়ির দাম আসল দামের চাইতেও আরো বেশি দেব। তুমি এটা আমাকে দাও। না না, এটা দেয়া যাবে না। আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, এই শাড়িটা আমি তাকেই দেব। আচ্ছা ঠিক আছে, এটা তো পেলাম না। এরকম আর কোনো শাড়ি আছে তোমার কাছে? এখানে তো দেখছি না, একটু খুঁজে দেখতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই যে এই শাড়িখানা দেখো, আজই এনেছি। হ্যাঁ, খুব সুন্দর। তবে ভাবছি কি এখন আর শাড়ি নেব না। আজ তাহলে আসি। ভাই, এই যে পয়সা আনছি, দাও। এইবার
আমারে শাড়িখানা দেও। হ্যাঁ অবশ্যই দিচ্ছি এখনই। এ কি, শাড়িখানা তো মাত্রই এখানে ছিল, কোথায় গেল? কি কইতাছো ভাই, শাড়িটা খুঁজা পাইতাছো না? না ভাই, এখানেই তো রাখা ছিল, কেউ কি নিয়ে গেছে কিনা বুঝতে পারছি না। শাড়িখান তুমি বিক্রি করে দিলা ভাই? আরে না না, কি বলছো তুমি? আমি তোমার জন্যই রেখেছি এখানে। থাক, আর বলতে হইব না ভাই, নিশ্চয়ই এর থেকে বেশি দাম পাইছ তাই বেচা দিছ। তা দিবাই না কেন? গরিব লোকদের কথা আর কেরা ভাবে? কেউ ভাবে না, কেউ না, কেউ না। আরে না না, বিশ্বাস করো ভাই, এখানেই ছিল, আমি মাত্রই। আমি বুঝতে পারছি ভাই, অভাগী মাইয়াটা শখ করছিল শাড়ি পরবো, কত আশা কইরা বসে থাকবো, তাও জুটলো না, কিছুই হইল না। গরিব মানুষ গর কেউ কিছু করে না। হে বিধাতা, তুমি কি দেখছো সব? যে সব লোকের লোভের কারণে অন্যের ক্ষতি হয়, তাদের বিচার তোমার হাতেই ছেড়ে দিলাম আমি। সৃষ্টিকর্তার বিচার কিনা জানি না, তবে এরপর প্রায়ই নদীর পারে ওই হাট দেখা যায়, যেখানে মানুষ লোভে পড়ে যায়, লোভে পড়ে অন্যের জিনিস নেয় এবং পরে নিজের সব হারায়। শুনুন, যাবেন না, একটু শুনুন না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো কোনো কিছুর ওপর লোভ করব না, আমার অনেক বড় শিক্ষা হয়েছে, আমি আবার সবাইকে ফিরে পেতে চাই, একটা উপায় বলে দিন, দয়া করুন। ধৈর্য ধরো এবং ভাবতে থাকো, উপায় ঠিক পেয়ে যাবে। কমলা, মা কমলা। আরে বুড়িমা, আপনি? আমি বাবা আবার এলাম, কিছু মনে করুন না বাবা, কমলাকে নিয়ে কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, তাই ভাবলাম একবার মেয়েটাকে দেখে যাই। কমলা তো নেই বুড়িমা। কোথায় গেছে? বাইরে গেছে বুঝি? সে অনেক কথা বুড়িমা, কেউ হয়তো বিশ্বাস করবে না, আপনি বসুন বুড়িমা, অনেক দূর পথ হেঁটে এসেছেন। না বাবা, আজ আমি যাই, কমলার সাথে আজও দেখা হলো না, আবার আসবো একদিন। কমলা কোথায় তা আমি যদি জানতাম, ধৈর্য ধরা আর ভাবা ছাড়া আর কোনো উপায় যদি পেতাম। লোকটা বলেছিল লোভ করলে হারাবে, দয়া করলে পাবে, তার মানে কি? বুড়িমা, বুড়িমা, একটু দাঁড়ান। কি হয়েছে বাবা? বুড়িমা, আপনি সেদিন চাদর চেয়েছিলেন, এই যে নিন মা, এই চাদর দুটো রাখুন। না মা, আপনাকে নিতেই হবে, আপনার কমলার জন্যই না হয় নিন, দয়া করে নিন মা, নিন। আচ্ছা, আমি নিচ্ছি বাবা, সৃষ্টিকর্তা তোমার ভালো করুন। তোমরা সবাই ফিরে এসেছো, সত্যি ফিরে এসেছো, আবার যে কি খুশি লাগছে। হ্যাঁ গো, আমরা সবাই ফিরে এসেছি, এই যে দেখো সবাই আছে এখানে। আবার উচিত শিক্ষা হয়েছে, আর কখনো লোভ করব না। আমি আগেই বলেছিলাম বাবা, লোভের ফল কখনো ভালো হয় না। তুই একদম ঠিক বলেছিলি বাবা, আমিও আর কখনো লোভ করব না, কারো জিনিসের প্রতি তো একদমই না। আমি বুঝে গেছি, নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে হয়, তা দিয়েই চলতে হয়, আর সাধ্যমতো দান করতে হয়। যাক, সবাই বুঝতে পেরেছ তো লোভের কুফল। এখন সবাই ঘরে চলো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, চলো চলো ঘরে চলো সবাই। আমারও যা আছে আমি তাই দিয়ে খাবো, আর এখন থেকে ভালো খাবার সবাই মিলে ভাগ করে খাবো। যাক,
মাংসের বড় পিসটা তাহলে সবার পেটেই যাচ্ছে অবশেষে।